নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাশ টক শো এর লাইভ শোয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমার সাথে রয়েছেন ডক্টর সংঘমিত্রা দাস। আজকের গানে গল্পে আড্ডায় উনার সাথে জমে উঠবে আমাদের এই বিকাশ টক শো এর অনুষ্ঠান। বাউল গান এক আত্মার অনুসন্ধানের পথ। বাউল গান বাংলার লোক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মূলত বাংলার মাটির গন্ধ মেশানো এক ধরনের আধ্যাত্মিক গান, যা জীবনের গভীরতার দিকগুলোকে ছুঁয়ে যায়। আমরা শুনবো আজকে গান। উনার যেমন একধারে গান শুনবো, তেমন সংঘমিত্রাদির সম্পর্কে যত বলছি ততই মনে হচ্ছে কম বলা হচ্ছে। উনি শিল্পী, কলেজে পড়ান, বহু ছাত্রছাত্রীকে উনি মানুষ করেছেন। রাদার বলতে পারেন যে বহু ছাত্রছাত্রী উনার সংস্পর্শে থেকে আজকে বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের নাম ছড়াচ্ছেন। আমরা ওনার থেকে গান শুনবো, উনার আঁকা ছবি দেখবো, উনার জীবনের কাহিনী শুনবো। আর দেরি না করে মূল পর্বের অনুষ্ঠানে আমরা চলে যাব। আমাদের এই যে বিকাশ টক শো আমরা করছি, যার মধ্যে দিয়ে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাচ্ছি, চেষ্টা করছি তাদের কাছ থেকে পজিটিভ ভাইবস নেওয়ার এবং সেই ভাইবস আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আমাদের এই পজিটিভ বার্তার একটি অন্যতম প্রকল্প হলো কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনে যারা আপনারা নিজেদেরকে মেলে ধরতে চান, নিজের সংস্থার প্রমোশন করতে চান, তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আমরা আপনার সহায়তায় আপনার পাশে সদা সর্বদা আছি। নমস্কার ম্যাডাম, পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে আমাদের স্টুডিওয়ে জানাই সাদর আমন্ত্রণ। অনেক ধন্যবাদ। প্রথমেই ম্যাডাম যাব আপনার ছোটবেলার গল্প শোনার ক্ষেত্রে। কিভাবে আপনি বড় হয়ে উঠলেন, কিভাবে এই জায়গায় এলেন, সেই গল্প শুনবো। আমি জন্মেছি সুদূর মধ্যপ্রদেশে, পরে সেটি ছত্তিশগড়, মানে ভিলাই স্টিল প্ল্যান্টে বাবা ছিলেন, সেখানে মেডিকেল এটা আমি জন্মেছি, তো হসপিটালে। আর সেখান থেকে 4 বছর বয়সে আমরা পশ্চিমবঙ্গে চলে আসি। মায়ের ইচ্ছা বাংলা শিখবো, বাংলা কথা বলবো, কারণ হিন্দি বলছিলাম আমরা, যা হয় আর কি, বন্ধু বান্ধব সব। তো তারপরে এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বাবা জব ট্রান্সফার করে নিলেন, বাবা ইঞ্জিনিয়ার। তো তারপরে দুর্গাপুরে স্কুলে পড়লাম, পড়ার পরে বিশ্বভারতীতে এলাম 12-এর পরে, কারণ ক্লাস 6-এ যখন শান্তিনিকেতনে আসি বাবা মার সাথে, তখন ভীষণ একটা আকর্ষণ বোধ করি। আর সেই আকর্ষণটা এমনই হলো যে এখানেই থেকে গেলাম তারপর থেকে। মানে ফার্স্ট ইয়ার জুওলজি নিয়ে পড়লাম, বিএসসি এমএসসি পিএইচডি করলাম। প্রফেসর সমীর ভট্টাচার্য আমার গাইড ছিলেন। আর আমি কম্পারেটিভ এন্ডোক্রিনোলজি নিয়ে পিএইচডি করেছি, যদিও সেটা একেবারে জুওলজির বিষয়, এবং অনেকগুলি অ্যানিমাল মডেল নিয়ে কাজ করেছিলাম। তো যাই হোক, সেটা এখন বলতে গেলে অনেকটাই পিছনে। তারপরে কলকাতায়, তারপরে সাংসারিক জীবন একটু শুরু হলো পিএইচডি করতে করতেই। তারপরে চলে গেলাম কলকাতায়, সেখানে একটু পোস্ট ডক্টরাল কাজকর্ম করছিলাম, ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, সিএসআইআর ইনস্টিটিউট। তারপরে সায়েন্স কলেজে আরো কিছুদিন। তারপরে আবার কি খেয়াল হলো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স করলাম। সব করে ফিরে এসে দেখি চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ আমার তখন ছোট বাচ্চার সঙ্গে। তো আমি ক্রাই ফান্ডেড একটা প্রজেক্টে কাজ করতে শুরু করায় তারা আমাকে পুরো দায়িত্বটা দিয়ে দিল। এইসব করছি। তারপরে আরো কিছু বছর পরে আমি বোলপুর কলেজে পার্ট টাইম পড়াতে শুরু করলাম। পড়াতে পড়াতে তার সাথে সাথে আমার গান ছিল, ছবি আমি ছোটবেলা থেকে আঁকতাম, এই সব গুলো যোগ করতে করতে মানে সেগুলো ছিল সঙ্গে, যার জন্যে আরেকটু আনন্দ ছিল জীবনে। নালে ভীষণই একটা সবকিছু নিয়ে একটা একঘেয়েমি, কাজকর্ম সবকিছু, তো সঠিক একটা জায়গা পাচ্ছিলাম না। কিন্তু কলেজে জয়েন করার পরে ছাত্রছাত্রীদের পেলাম, তাদের পড়াতে শুরু করলাম। সেখানেও আস্তে আস্তে আমার কন্ট্রাকচুয়াল, তারপরে আরো কিছু হলো আর কি, কাজটা একটু পার্মানেন্ট হলো। পার্মানেন্ট মানে যেরকম রেগুলার বেসিসে ইউনিভার্সিটি সেভাবে নয়, কিন্তু যাই হোক 25 বছর শিক্ষকতার জীবন হয়ে গেল বলতে গেলে। এই হচ্ছে আমার জীবন। আর যদি বলেন তো আমি এখানে আসার পরেও সেই সঙ্গীতের যে শিক্ষা সেটাও করছিলাম, সঙ্গীত ভবনে কিছুদিন কোর্স করছিলাম, কিন্তু পড়াশোনার সাথে সাথে আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে
সময়ে সেটা মিলছিল না, কিন্তু আমি গানটা শিখে গেছি। বুলবুলদির কাছে বুলবুল বসু, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। স্বস্তিকাদির কাছে বুলবুলদির কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। মোহন সিং খাঙ্গুরা, ওনার কাছে কিছুদিন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকেও তালিম নিচ্ছিলাম ফিরে মানে শান্তিনিকেতনে থাকার সময় পড়াশোনা চলাকালীন। তো এইগুলো হচ্ছিল। আর ছবি আঁকাটা নিজে নিজেই করতাম। তার সাথে যেটা হলো, প্রফেসর অজিত চক্রবর্তী সে সময় প্রিন্সিপাল ছিলেন কলা ভবনের, তার বাড়ি যেতাম। ছোটবেলার বন্ধুর বাবার বন্ধু তিনি। তো তার কাছে আবার কিছু একাডেমিক ড্রয়িং এর শিক্ষা কিছু হলো, সেটা আমার খুব বড় প্রাপ্তি। তারপরে শিল্পী মহলে থাকার ফলে ছবি দেখা ইত্যাদি সেইগুলো আমার হতো আর কি, প্রায়শই এক্সিবিশন দেখা ইত্যাদি। সেখান থেকে ছবিটাকে নিয়ে আরেকটু এগোনোর ইচ্ছে হলো এবং অনেকেই উৎসাহ দিলেন। তাদের অনেক ইনপুটস সেখানে থাকতো নানা আলোচনার মাধ্যমে, এবং তাদের এইসব কওয়ার মাঝে আমি আরেকটুখানি শিখতে পারলাম। তো যেহেতু প্রথাগত শিক্ষা ছিল না, সেজন্য এইভাবে আমার এগোতে সুবিধা হলো, তাই ছবিটাকেও সঙ্গে নিয়ে চললাম। আমরা শুনলাম সংঘমিত্রাদির বড় হয়ে ওঠার কথা। এই যে আপনার বাউল সঙ্গীতের যাত্রা, এটা কিভাবে শুরু হলো? মানে এর প্রতি যে প্রেম, সেটা কিভাবে? এটা যেন হঠাৎই হলো। বলতে পারেন যে আমি রবীন্দ্রনাথ যেটুকু পড়েছি তার মধ্যে গোরা উপন্যাসে বাউলের কথা আছে। সেখানে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানটা গাইছে এক বাউল। তো সেইখান থেকে আমার মনে হলো যে গান তো শিখছিলামই, তাহলে বাউল গান শেখা যায়। বাউল গান শিখতে গেলাম। বাসুদেব দাস বাউল খুবই পরিচিত নাম শান্তিনিকেতনে, আমার বাড়ির কাছেই থাকেন, সেটাও আমার সুবিধে হলো। সব কাজের মাঝে ওনার কাছে গিয়ে উনি আমাকে গ্রহণ করলেন। তার কাছে আমি ফোক বলতে পারেন যে ফোকের যে ওরিয়েন্টেশনটা সেটা আমার সেভাবে ছিল না। খুব ছোটবেলায় যখন একদম 5 বছর বয়সে গান শিখতে শুরু করি, তখন লোকগান শিখেছি, কিন্তু লোকগান আর বাউল গান একটা সূক্ষ্ম তফাৎ। যাই হোক, সেটা নিয়ে পরে বলা যাবে। তো সে বাউল গান শেখার খুব ইচ্ছে হলো। মানে বাউল গান ফোকের সুরেই হয়, কিন্তু বাউল। তো সেইটা শিখতে শিখতে মনে প্রশ্ন জাগে, তত্ত্বের অনুসন্ধান শুরু হয়। এই গানের মানে কি, এ কি বলে, গভীর কোনো ফিলসফি সে বলছে সেই গানে। তো সেই গভীর গূঢ় তত্ত্ব জানতে গিয়ে আমি চলতে শুরু করি, এবং বিভিন্ন আখড়ায় গুরু সঙ্গ, সাধু সঙ্গ বলি আমরা, অনেক গুরুর সঙ্গ লাভ করি। তাদের আশ্রমে গিয়ে থাকা, তাদের কাছে তত্ত্ব শোনা, গান শোনা, গান শেখা, এই পথটা আমার শুরু হলো তখন থেকে। আপনার প্রিয় গান কি এবং কেন? মানে কোনটা আপনার প্রিয় গান? একটা তো মানুষের সবারই একটা ফেভারিট সং থাকে, যেটা কি হয় নিজের, আপনার মন খারাপ মন ভালো সবসময় যেটা মনে হয় যে আমি একটু করি, গুনগুন করেও হয়তো করি, সেই গানটা কি এবং কেন? আর সেটা আমি কিন্তু শুনবো, আর আমাদের শ্রোতারাও শুনবে। প্রিয় গান বলাটা খুব কঠিন, এই জন্য যে অনেক গান তো আছে গুনগুন করছি অনেক সময়, কিন্তু কিছু কিছু গান সামনে চলে আসে, যেভাবে বলছেন আপনি সেভাবে সামনে চলে আসে। তার মধ্যে যেহেতু আমি তত্ত্ব অনুসন্ধান করছি, বোধহয় জানি না, মানে পড়াশোনার জগতের মানুষ বলে বোধহয় বেশি ওই দিকেই মন টানে। গান তো গানই ঠিক আছে, কিন্তু গভীর তত্ত্বের কথা যে বলে, বা দেহতত্ত্ব, আমাদের বাউলে সব গানই দেহতত্ত্ব থেকেই আসে, কারণ দেহের মধ্যে সেই গান গূঢ় একটা সন্ধানের মধ্যে দিয়ে আসে, একটা চেতনার জগৎ থেকে চেতনের স্ফুরণ ঘটে এই গান শিখতে শিখতে বা করতে করতে। তো সেইখান থেকে যদি বলি, তো একটা দেহতত্ত্ব গান যেটা লালন ফকির বাংলাদেশের, তার একটি গান আমার এই মুহূর্তে মনে হচ্ছে করব। অনেক ভাগ্যের ফলে সেই সাদ কেউ দেখিতে পায়, অনেক ভাগ্যের ফলে সেই সাদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নাহি সে চাঁদের, অমাবস্যা নাহি সে চাঁদের, দিদালে আর কিরণ উদয়, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়। কোথারে সেই চন্দ্রের ভুবন, দিবারাত্র নাহি অন্বেষণ, কোটি চন্দ্র যিনি কিরণ, বিজলি সরে সদাই, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়। বিন্দু মাঝে সিন্ধু বাজি, মাঝখানে তার স্বর্ণগিরি, অধর চাঁদের স্বর্গপুরী, সেই তো তিল প্রমাণ জাগায়, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ কেউ দেখতে পায়। দর্শনে দুঃখ হরে, পরশনে সোনা করে, এমনি সে চাঁদের মহিমা, লালন ডুবে ডুবে না তাই, লালন ডুবে ডুবে না তাই, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়। অনেক ভাগ্যের ফলে কেউ কেউ চাঁদ দেখিতে পায়, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়। জয় গুরু। আমরা শুনলাম দিদির গান, লালনের সুরের যে মূর্ছনায় উনি আমাদের শোনালেন, সত্যি মনোমুগ্ধকর। পরবর্তী যে প্রশ্নে আমরা যাব দিদি, প্রথম যখন এই ফিল্ডে এলেন তখন পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে বাউল তো শুধু গান নয়, একটা যাপন, একটা চলা, তো এবং সেটা একেবারেই অন্য রকমের চলা, মানে চিরাচরিত বা যে পথে আমরা সহজভাবে যাচ্ছি সেই পথের থেকে একটু আলাদা। সেখানে নিজেকে খোঁজার সন্ধানের পথ, সেটা করতে গিয়ে ব্যক্তিগত জীবনে যেভাবে চলছিলাম সেখান থেকে তো একটু আলাদাই হলো, তো সেইটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল সকলেরই। তো সেখানে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হলো, অনেক অভিজ্ঞতা, সব রকমই আর কি, পাওয়া না পাওয়া, আলো অন্ধকার, অনেক কিছু থাকে, কারণ একটা যাপনে যেতে গেলে তার অভিজ্ঞতাগুলো নানা রকমের হয়। তো সেইটা আমি অন্যদের বোঝাতে পারিনি, কিন্তু সেটার মধ্যে দিয়ে আমি একাই গেছি, সেটুকু বলতে পারি। আত্ম উপলব্ধির যে পথ, সেটাতে তো সবাই পাশে থাকবে না, এটা ভেবেই বোধহয় এগোনো। হ্যাঁ, মানে আত্ম উপলব্ধি তো নিজের, তো সেটা তো একারই পথ, গভীর নির্জন পথ। এই যে দিদি, তুমি যখন প্রথম এই ফিল্ডে এলে,
মানে তুমি যখন ভাবলে যে আমি এখানেই থাকবো বা সাধনা, হুম। সঙ্গীত সাধনায় নিজেকে দিয়ে দিলে পুরোপুরি, তখন মানে তোমার কি মনে হয় যে এই গানগুলো সত্যি কি বাউলের সুরের দ্বারা, গানের দ্বারা মানুষের যে আত্মা বা মানসিকতা কি সত্যি পরিবর্তিত হয়? হ্যাঁ, বাউলে চিত্ত শুদ্ধি হয়, আত্মার উত্তরণ ঘটে, আত্মাকে চেনা যায়, নিজেকে চেনার যে সাধনা সেটাতেই বোধহয় আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি ঘটে। কারণ নিজের আত্মাকে চেনার সময় নিজের সামনে নিজেকে দাঁড়াতে হয়। পজিটিভিটি বলো, নেগেটিভিটি বলো, সেগুলো সবই তো প্রত্যেক মানুষের মধ্যে আছে। আমরা তো রিপুতাড়িত মানুষ, প্রাণী, সব প্রাণী রিপুতাড়িত, কিন্তু মানুষের মধ্যে তো অনেক রকমের কি বলবো আলো অন্ধকার আছে, যেমন বলছিলাম। তো সেইগুলোর সামনে দিয়ে যেতে গেলে বা তার সামনে যখন দাঁড়াই এবং সেইগুলোর মধ্যে দিয়ে যখন পথ চলি, তখন সেইগুলো আস্তে আস্তে কোনো কিছুকে এড়িয়ে নয়, তার উপর দিয়ে যেতে 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 যেতেই উত্তরণটা ঘটে। সেটা ঘটা উচিত আর কি, মানে বাউলের পথে এলে উত্তরণ যে ঘটেছে কি না ঘটেছে আমি বলতে পারবো না, কিন্তু নিজের সামনে দাঁড়াতে পেরেছি অনেকটাই। নিজেকে চেনার যে শিক্ষা সেটা হচ্ছে ধীরে ধীরে। আর এতেই আত্মায় আত্মায় যে আমাদের মেলবন্ধন তোমাতে আমাতে আর সকলের মধ্যে, এবং সব প্রত্যেকটি প্রাণী অণুতে পরমাণুতে যে আমরা মিশে আছি সকলে, তো প্রকৃতি পাঠ একরকমের। আর সব থেকে মজার ব্যাপার হলো যে আমার বিষয় যেহেতু জীববিজ্ঞান, তো সেখানে এই যে দেহতত্ত্বর কথা বললাম, সেই তত্ত্বকে আরো অন্য আরেকটা দিক দিয়ে, তার আরেকটা ফ্যাসেটে চিনতে পাচ্ছি, সেটা খুব আনন্দের কথা। তো সেই জন্য বলবো যে সত্যি অন্য একটা জিনিস কিছু পাওয়ার পথ পাওয়া যায় এটা, এবং চেতনার উত্তরণ ঘটে। এই যে বাউল গান, এর মধ্যে মূলত কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? এই যে আমি একতারাটি বাজাচ্ছি, এইটা আমাদের শরীরের সঙ্গে ভীষণ সম্পৃক্ত। এই একতারা আমাদের মেরুদণ্ডের, মানে এটারই আর কি ইমেজারি বলতে পারো, এটাই মূল যে আমাদের দণ্ড, সেইটাই এখানে একতারার এই একটা স্ট্রিং, ওয়ান স্ট্রিং, আর এই ওয়ান স্ট্রিং অ্যাটাচমেন্ট আমাদের মানে জগতের সঙ্গে এইটা। এর সাথে আমি একটা বায়া ব্যবহার করি আর ঘুঙুর, তো সেইটা বেসিক বলা যায়। তারপরে অন্য অন্য যন্ত্র এখানে ঢুকেছে এসে, দোতারা, খমক বা আনন্দ লহরী, বা ওটাকে গাবগুবিও বলে, গুপি যন্ত্র বলে, আর আর আছে খোল, শ্রীখোল। এখন তো যেহেতু পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে বাংলার ঢোল, জুড়ি, করতাল আছে তালে, তো এই সমস্ত যন্ত্রগুলোই ব্যবহার হয় বাউল গানে। এখন সব বাইরে থেকে ওই সিনথেসাইজার, কিবোর্ড ইত্যাদি ঢোকাচ্ছে, কিন্তু সেগুলো বাউলের উপযোগী যন্ত্র নয়, কিন্তু চমকপ্রদ করার জন্য এগুলোকে ঢুকিয়ে ফেলা হয়েছে। তো আমি সাধারণত চেষ্টা করি এগুলোকে না নেওয়ার, যখন কোনো অনুষ্ঠান করি বা গানের কোনো আসরে যোগদান করি, এই আর কি। এটা তো একটা অভিনব কথায় আমরা, আমার দর্শকরাও সবাই শুনলো যে একটা তারার যে একটা সুতো, এই যে বন্ধন, এটা এই যে নতুন যে প্রজন্ম, এই নতুন প্রজন্মের কাছে কিভাবে বাউল গানকে আরো জনপ্রিয় করা যায়, এই বিষয়টাই যেরকম তুমি বললে যে সিনথেসাইজার, কিবোর্ড এরা এগুলো দিচ্ছে, এবং আমরাও অনেক অনুষ্ঠানে বাউল গান এখন যারা নিউ জেনারেশন, তো তারাও কিন্তু শোনে, বাট নতুন আঙ্গিকে শোনে। সেই বিষয়টা নিয়ে তোমার মতামত কি? আমি তো বলবো এটা প্রজন্মের উপর নির্ভর করে না, নতুন প্রজন্ম কিন্তু বাউলের গভীর তত্ত্ব খুঁজছে। কারণ যখন আখড়ায় বা আসরে গান করতে যাই আমরা বা সাধু সঙ্গ করি, সেখানে দেখি অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা যারা মিউজিকে আছে, গান শিখছে, বাজনা শিখছে, তারা চলে আসে। কারণ গতকালই যেরকম আমাদের আখড়ায় বাংলাদেশের একটি ছেলে রবীন্দ্র ভারতীতে সে ভোকাল মিউজিক শিখছে, সে দোতারা নিয়ে পাশে বসলো, বাজালো, অতি অল্প, খুবই অল্প বয়সী একটি ছেলে, সে কিন্তু ওই ধারার সঙ্গে মিশছে। তো কাজেই পপুলারিটি ব্যাপারটা এক জিনিস, আর নতুন প্রজন্ম এক জিনিস। তো পপুলারিটির জন্য গানটিকে চমকপ্রদ করছে, কিন্তু ধারাটা নষ্ট হয়ে যাচ্ছে। বাউল গান তো চিত্তরঞ্জনের গান নয়, আত্মানুসন্ধানের গান। সেই জন্য ওটা যখনই বহিরঙ্গে বেশি মিশছে, বাইরে বাইরে চলে যাচ্ছে, ভিতরের যে গভীর
ব্যাপারটা তখন কিন্তু হারিয়ে যায় অনেক সময়। কিন্তু বাউলের মজা হচ্ছে সে বাইরের ওই বহিরঙ্গ বলি আমরা, মানে বাইরের যে বাতাবরণ সেটা বহিরঙ্গ, আর অন্তরঙ্গ ভিতরের কথা, দুটোই তো মিলিয়েই একটা দুটোকে সামঞ্জস্য রেখে তারা চলছে, তারা তাদের মতো চলছে, তারা তাদের কথা ভাবছে বা তারা আত্মানুসন্ধান করছে, কিন্তু ওটাকে আছে পাশে, কোনো অসুবিধা মানে নেই। কোথাও কি দুটো ঘরানা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কি তোমার মনে হয় যে এরকম হতে পারে? হ্যাঁ, ফিউশন হচ্ছে তো মানে ওয়েস্টার্ন, সেটা তো খুব সুন্দর কথা, কারণ তাদেরও তো অনেক গভীর সুর, গভীর কথা তাদেরও গানে আছে, সব গানে আছে। রবীন্দ্রসঙ্গীত শিখেছি ছোটবেলার থেকে, আমি তো ওই দুটোকে আবার মেলাচ্ছি এখন আমার মানে অনুসন্ধানের মধ্যে। রবীন্দ্রনাথের যে ফিলসফি এবং বাউলের যে ফিলসফি, সেইটাকে নিয়ে একটুখানি ভাবনা চিন্তাও করছি সম্প্রতি সেটা নিয়ে। তো এবং কিছু কিছু তো কাজেই সব ধারা মিশবে এক জায়গাতেই, সব ধারাই মিশবে, কিন্তু প্রত্যেকটি ধারার বা প্রত্যেকটি সন্ধানের বা প্রত্যেকটি কথার গভীর কথাটা যেন হারিয়ে না যায়। সেই মেশার মধ্যে, মেলার মধ্যেই পপুলারিটি ব্যাপারটা আসবে, কারণ এই খবর তো সবার কাছে পৌঁছানো দরকার। এত সুন্দর একটা জগৎ, এত সুন্দর সমস্ত তত্ত্ব বা কথা বা ভাবনা বা চৈতন্যের কথা যদি বলি, সকলেরই তো এটা প্রাপ্য, সকলের তো পাওয়া উচিত, সেই পথে যাওয়া উচিত, কিন্তু হারিয়ে ফেলে নয়, কোনো কিছুকে হারিয়ে নয়। এটাই আর কি, যে তাদের ধারাটাকে হারিয়ে নয়। কারণ বাউলকে যদি হারিয়ে দিয়ে বাউল খোঁজে, তাহলে বাউল কোথায় থাকবে? তাহলে সে একটা ওই লোকায়ত জিনিস বা যাই বলো, বুড়ো মানে জিনিস। যেটা শুরুতেই আপনি বলছিলেন যে লোকগীতি আর বাউল আমরা দুটোকে মিলিয়ে ফেলছি, দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা শুনছি দিদির কথা, দিদির গান আমরা শুনলাম। দিদি, এবারে যেটাতে আসবো সেটা হচ্ছে যে চিত্রশিল্পী, তুমি যে ছবি আঁকার প্রতি যে তোমার একটা প্যাশন, এইটা নিয়ে যদি কিছু বলো। আমি ছোটবেলা থেকে ছবি আঁকি এবং নানা রকম হাতের কাজও করি, সেটা আলাদা জিনিস। তো সেইটার মানে স্কুলে পড়ার সময় দুর্গাপুরে আমাদের কলা ভবনের থেকেই মানে পাশ করা একজন মাস্টারমশাই ছিলেন, তিনি আমাদেরকে ওই ল্যান্ডস্কেপ পেন্টিং বা এমনি যে পেন্টিং গুলো স্কুলে যেভাবে করানো সেটা করাতেন। তো শান্তিনিকেতনে এসে, কলকাতাতে অনেক এক্সিবিশন দেখেছি বা ওখানে স্কুলে পড়ার সময় দেখেছি, কিন্তু শান্তিনিকেতনে এসে ছবিকে কিভাবে দেখতে হয় এবং শিল্পীদের অনুষঙ্গে সেটা আমার লাভ হলো। ছবিকে কিভাবে দেখতে হয়, ছবি কি, সেইটা বোঝার একটা মানে সুযোগ হলো। তখন আমি জানতে বুঝতে শিখলাম যে ক্রাফট বা অন্য ছবি, সেইটার সঙ্গে আসল ছবির কি তফাৎ, সেটা খানিকটা বুঝতে পারলাম। সেই পাঠটা কিছুটা হয়েছে, যে ছবি যে যা দেখছি তার থেকেও অন্য কিছু, আরো গভীরে কিছু, সেইটা বোঝার একটা পাঠ। বলবো না যে আমি খুব দারুণ কিছু করছি, কিন্তু শিখছি, জানছি, করছি, এইভাবে এগোচ্ছি আর কি। আমরা দিদির কিছু ছবি দেখে নেব। এবারে আমরা যে প্রশ্নে আসছি, পজিটিভ বার্তা, বাউল পুরোটাই পজিটিভ, তবুও যেহেতু আমরা সবার জন্য অনুষ্ঠানটি করি, সেই ক্ষেত্রে তুমি যদি তোমার কিছু কথা শেয়ার করো আমাদের সাথে। সবকিছুর মধ্যেই নেগেটিভ পজিটিভ আছে, তো নেগেটিভের মধ্যে দিয়ে যদি আমরা না যাই তাহলে পজিটিভিটি পাবো না। সেজন্য নেগেটিভিটিটাকে দেখে সেই নিরিখে নিজেকে আরো পজিটিভিটির দিকে নিয়ে যেতে হবে, কারণ সেটা বাদ দিয়ে জীবন জগৎ কিচ্ছু নয়, সব আছে, সব রয়েছে, কিন্তু আমাদের শুধু জানতে হবে যে আমাদের পজিটিভ দিকে এগোতে হবে। বাউলে যে মানে পজিটিভ কথাগুলো বলে সেইগুলো নিয়ে এগোতে হবে। হ্যাঁ, এবং নিজেকে চিনতে গেলে নিজের ভুলগুলোকেও তো জানবো, তাহলে বাউলে যে কথাগুলো বলছে সেইখানে নিজের নেগেটিভিটি গুলো জানতে হবে আগে, তাহলেই সেখান থেকে বেরিয়ে পজিটিভিটির দিকে যাওয়া যাবে। সেজন্য বাউল সম্বন্ধে জানতে হবে, বাউলের কথা শুনতে হবে, বাউল গানগুলো শুনতে হবে, বারে বারে শুনলে বোঝা যাবে যে কি করে পজিটিভিটির দিকে যাওয়া যায়। এবং আমি বলবো যে জগতে যাই ঘটুক না কেন, নিজেকে ঠিক রাখতে হবে প্রথমে। নিজের ঘরটাকে পরিষ্কার না করলে বাইরেটাকে আমি কি করে, বাইরের জগৎটাকে আমি কি করে পরিষ্কার করতে পারবো? হ্যাঁ, নিজের আয়না পরিষ্কার না থাকলে নিজেকেও তো পরিষ্কার করে দেখতে পাবো না। তাহলে আমি আমার যে
পজিটিভিটির যে রিফ্লেকশন সেটা অন্যের মধ্যে কি করে যাবে, সেটা প্রথমে নিজেকে চেনা, নিজেকে ঠিক করা এবং পজিটিভ করা, সেইটা বাউল থেকে শেখার আছে। আর সেইটাই শিখে প্রত্যেকে পজিটিভিটির দিকে এগোতে পারবে। আমরা শুনছি ডক্টর সংঘমিত্রা দাসের কথা। দিদি, শেষ প্রশ্ন, আমি কিন্তু আরেকটা গান শুনবো। আরেকটা যে কোনো গান, যে কোনো ঠিক আছে, সেটা আমি এখানে বসেই করতে পারি। অবশ্যই। মান সাগরে ভবার নবে, নীল কমলা যে ভেসে যায়, রাই রাখো বলে, রাই রাখো বলে, অমনি নাগর ধরে পায়, মান সাগরে ভবার নবে, নীল কমলা যে ভেসে যায়, রাই বসেছে মান আসনে, রাই কি কারো কথা শোনে, রাই বসেছে মান আসনে, রাই কি কারো কথা শোনে, ফুটো বাঁশের বাঁশি বাজাস কেন, ফুটো বাঁশের বাঁশি, ও তুই ফুটো বাঁশের বাঁশি বাজাস কেন, সে গানে ভুলবে না রাই, মান সাগরে ভবার নবে, নীল কমলা যে ভেসে যায়, রাই রাখো বলে, অমনি নাগর ধরে পায়, মান সাগরে ভবার নবে, নীল কমলা যে ভেসে যায়, নীলকণ্ঠরে মিনতি রাই, মনে রাখো রাই, ও শ্রীমতী, নীলকণ্ঠের মিনতি, রাই রাখো রাই, মনে রাখো রাই, ও শ্রীমতী, কৃষ্ণ যে জগতের পতি, কৃষ্ণ কৃষ্ণ যে জগতের পতি, তারে কাঁদা উচিত নয়, মান সাগরে ভবার নবে, নীল কমলা যে ভেসে যায়।
রাই রাখো বলে, রাই রাখো রাই রাখো রাই রাখো বলে আমনে নাগর ধরে পায় মান সাগরে ভবার নবে, নীল কমলাজ ভেসে যায়। জয় গুরু। কথা বন্ধ হয়ে যাওয়ার মতো লাগছে, এত সুন্দর এই গান আমরা শুনলাম। শুধু বাউলের মধ্যে দিয়ে এত মানুষের কাছে আজ আমরা পৌঁছাতে পারলাম। আমাদের এই অনুষ্ঠানটির জন্য আমরা একান্তভাবে ধন্যবাদ জানাই ডক্টর মলয়পিত স্যারকে, কারণ ওনার এই মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা, পজিটিভ বার্তার যে চিন্তা ভাবনা, তার জন্য আমরা বহু মানুষের কাছে পৌঁছাতে পারছি, বহু জিনিস সম্পর্কে আমরা জানতে পারছি এবং পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। বাউলের গান কেবল একটি সঙ্গীত ধারা নয়, এটি বাংলার মাটিতে জন্ম নেওয়া এক আধ্যাত্মিক আন্দোলন। এটি জীবনের গভীর দর্শন এবং সরলতায় পূর্ণ এক জীবনযাত্রার প্রতিফলন। বাউল গানের সৃষ্টি ও তার ধারাবাহিকতা বাংলার সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ এবং বিশ্ব মানবতার কাছে এক অনন্য বার্তা পৌঁছে দিতে সাহায্য করেছে। আমরা ছিলাম ডক্টর সংঘমিত্রা দাসের সাথে, উনার জীবন সম্পর্কে শুনলাম, বাউলকে জানলাম যতটুকু আমাদের পক্ষে সম্ভব, কারণ এই গভীর গুরুতত্ত্ব জানতে গেলে পুরো একটা জীবনে হয়তো সম্ভব নয়, তাই না দিদি? একদম। তো এই যে বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এর জন্য আমরা সকল টিমের কাছে একান্তভাবে ধন্যবাদ জানাই এবং সংঘমিত্রাদিকে ওনার মূল্যবান সময় থেকে এতখানি সময় আমাদেরকে দেওয়ার জন্য পুরো টিম আপনার কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন। আমিও এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি এই অর্গানাইজেশন এবং এই টিমকে, সকলকে।